বকুল এই বাড়িতে আসার পর থেকে আমি জানি কেমন হয়ে গেছে। কোনো কাজেই আমার মন বসছে না। চাকরানি হলেও মেয়েটার মুখখানা কিন্তু ভারী সুন্দর। তার চেয়েও সুন্দর ওর দেহখানা। আর চোখ দুটো যেন শালা আস্ত দুটো চুম্বক। আর বুকটা যেন আস্ত একটা মৌচাক। ওই মৌচাকটাকে যদি আমি একবার সামনে পেতাম তাহলে এমনি করে। কিন্তু কিভাবে 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 আমি পাবো এই বকুলকে? পেয়েছি। এই কে আছিস? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে বকুল আমার সামনে এগিয়ে আসবে, কাছে, আরো কাছে। তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে তখন আমি এমনি করে। জল চাইছিলে মেজো বাবু? কে? ও তুমি? এসো। তুমি জল চাইছিলে মেজো বাবু? কই না তো। ওহো হ্যাঁ, জল চাইছিলাম বটে। আমার না ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু তুমি কি সেই তেষ্টা মেটাতে পারবে? এই জলটা পান করে নাও, দেখো তোমার সব তেষ্টা মিটে যাবে। নাও। হাতের কাছে এই তরল অমৃত থাকতে গ্লাসের জলে কি তেষ্টা মেটে শুনবে? কি করছো তুমি? আচ্ছা বকুল, তোমার হাতটা এত নরম আর বুকটা নিশ্চয়। আমি জানি স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। আর সেই জ্বালা মেটাতেই তুমি রোজ আমার ঘরে এসো, আর আমি এমনি করে তোমাকে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! বকুল ঠাকুরপো, তোমরা দুজনে? বৌদি, তুমি এসেছো বৌদি? তুমি না এলে এই নষ্টা মেয়েটা হয়তো এতক্ষণ আমাকে। ঠাকুরপো, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি কারণে অকারণে বকুল আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে। আমি নেয়াত ভালো মানুষ, তাই সব বুঝো না বোঝার ভান করে থাকি। আজ আমার ঘরে জল নিতে এসে আমাকে অশ্লীল ইঙ্গিত করে, আর আমি রাজি না হতে হঠাৎ আমাকে দুহাতে জড়িয়ে ধরে। চমৎকার চমৎকার মেজবাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ আমি জীবনে প্রথম দেখলাম। কি বললি? ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্রের মূল্যটা তোমার চরিত্রের থেকে কোনো অংশে কম নাও গো বউঠা। তাই বলছি, এত সহজে খোলা বাজারে তোমরা আমার চরিত্রটাকে নিলাম করতে চেও না বউঠান, নিলাম করতে চেও না। একটা চাকরানির এত বড় অহংকার! আজও আমি বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কতটুকু বলো? আসল দোষটা কার জানো? কার? তোমার। ওসব কথা এখন থাক ঠাকুরপো, ওসব কথা থাক। তার চেয়ে বরং এখন আমরা দুজনে নির্জন নিরালয় কোথাও গিয়ে বেরিয়ে আসি। চলো যাই। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া। চলো যাই, এখানে চলো যাই, এখানে দুজন দুজনে হারা।
আপনি বুঝবেন এসব গান, আপনার বয়স হয়েছে তো তাই। এসব গান বোঝার মতন বয়স আপনার নেই মা। তুমি ভুলে যাচ্ছ বৌমা, এই বয়সটা কিন্তু আমিও পেরে এসেছি। এই থেকে ছোট বয়সে আমি এবারের বউ হয়ে এসেছি। আমি মঙ্গল গীত গেয়েছি, তোমার মতো আমি বেলেল্লাপানা করিনি। কি বললেন? বৌদি তো ঠিক কথাই বলেছে। পরের মেয়ে বলে তোমরা বৌদিকে যা খুশি তাই বলে অপমান করবে, তার চাল চলন কথাবার্তা নিয়ে তোমরা বিদ্রুপ মন্তব্য করবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। বাহ, চমৎকার। শুনছো মমতা, তোমার মেজ ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক শিক্ষা অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা আজ মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। কি বললেন আপনি? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহলক্ষ্মী এমন সিনেমার নায়িকাদের মতো সাজ করে ঘুরে বেড়ায়, আর কোন বাড়ির কুলবধূ মাথার ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরে নির্লজ্জ বেহায়ার মতো স্বামী শ্বশুর দেওরের কাছে নেচে বেড়ায়? আপনি তাহলে এতক্ষণ আমার শরীরটাকে জরিপ করছিলেন? শ্বশুরের মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে? লজ্জা তোমারই পাওয়া উচিত, যে কিনা পুত্রবধূ নাভির নিচে কুচি দেয়া দেখেন। তার মতন চরিত্রবান আর কেউ হতে পারে না। বাবা বাবা বাবা, আমার আধুনিকা উচ্চ শিক্ষাতে বৌমার মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমার তাকে উপহার দিতে ইচ্ছা করছে এক বুক তীব্র ঘৃণা। আপনার দেয়া ওই উপহারটা আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। অধঃপতনের এখনো কি দেখেছেন? এবার আমার খেয়াল খুশি পথে যে কাটা হয়ে দাঁড়াবে, আমি এই সংসার থেকে ওই ধ্রুবকে নিয়ে আলাদা হয়ে যাব। এই সংসার আমি চরম আঘাত রেখে আনবো। না 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 না, তা তুমি পারবে না। বড় লোকের অহংকারী মেয়ে, আমার সত্য সাধনার আশা ভরসার একমাত্র লক্ষ্য ধ্রুবকে তুমি মিথ্যার মেঘ দিয়ে ঢেকে রাখতে পারবে। ওসব ভনিতা দেখিয়ে কোনো লাভ নেই মা। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। বড়দাকে বলে এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। আর বড়দা যদি উপযুক্ত ব্যবস্থা নিতে অক্ষম হয়, তাহলে আমি মেজ ছেলে হিসেবে যা করবার আমি তা করবো। যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা, বুকে যন্ত্রণা। শুনে যা। ওকে তুমি ডেকো না মমতা, ডেকো না। বুকটার মধ্যে বড় যন্ত্রণা মমতা। এখন আমি কি করি? এখন আমি কাকে ডাকি? ওরে ওরে, কে আছিস? একটু জল নিয়ে আয়, জল। কেউ নেই মমতা, কেউ নেই। আমার জন্য জল নিয়ে আসবার মতো এই বাড়িতে কেউ নেই। আমি জল এনেছি বাবা, নিন এই জলটা একটু খেয়ে নিন। এখন কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন তুমি আমার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা, মেয়ে না হলে আপনাদের সেবা করার অধিকারটুকু পেতাম বাবা। শুনছো মমতা, শুনছো? কাজের মেয়ে হলেও বকুলের হৃদয় কত মহৎ, আর আমার বৌমা কিনা। বাবা বাবা, জানো বকুল, তুমি তো আমার বৌমা হতে পারবে না। তোমার সেবার ব্রত দিয়ে তুমি তো ভরিয়ে তুলতে পারবে না আমার এই সংসার মন্দির। আর গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুদ তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী। বাবা জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে আসা ওই বৌমা আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বকুল।
আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমার সেই- মা, বাবা খুব ভেঙে পড়েছে, আপনি বাবার কাছে যান, আমি এক্ষুনি দুধ গরম করে নিয়ে যাচ্ছি। সামান্য কাজের মেয়ে হয়ে কেন তুমি এত কষ্ট করলে বকুল? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমায় দেবেন না মা? নিশ্চয়ই দেবো বকুল, নিশ্চয়ই দেবো। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটাকে মনের অভাব পূর্ণ করবে কে বকুল? ভুল তো আমি করেছি বকুল, ভুল তো আমি করেছি। মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই মানুষটার শেষ ইচ্ছা পূর্ণ করতে আমি শহর থেকে বউ নিয়ে এসেছি। সেই বউ যে বাঘিনী হয়ে এই সংসারটাকে চিবিয়ে চিবিয়ে খাবে, এই আমি ভাবতে পারিনি বকুল, এই আমি কিছুতেই ভাবতে পারিনি। সবে নিয়তি মা, সবে নিয়তি, নইলে শাখার সিঁদুর ধারণ করে স্বামীর ঘরে আমায় চাকরানি সেজে থাকতে হয়। বাবা, কই কোথায় গেলি রে মা? বাবা, কাটে না সময় যখন আর বেশি দিন, বন্ধু টেলিফোনে মন বসে না, জানলার একা মনে হয় বাবার মতো কেউ বলে না। তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা, খুব ভালো আছি। তোর মুখখানা এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে কেন? যে মুখে সব সময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তাহলে তাহলে এরা কি তোকে মেনে নেয়নি? কে বললো মেনে নেয়নি বাবা? আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে হাসি মুখে মেনে নিয়েছে। মেনে নিয়েছে? ঈশ্বর, তুমি সত্যি করুণাময়। আমার মেয়েকে মেনে নিয়ে শুনেছি, আজ আমার বুকটা জুড়িয়ে গেল। না না, আর আমি কাঁদবো না। তুই আমায় ভুলে গেছিস তো কি হয়েছে? তুই সুখে আছিস, সেটাই আমার সুখ। তুই শান্তিতে আছিস, সেটাই আমার পরম শান্তি। বাবা, তুমি বৃথাই অভিমান করছো বাবা। আসলে আমার শ্বশুর অসুস্থ, তাই আমি ঠিক মতো তোমায় একটা চিঠিও লিখতে পারিনি বাবা। দেখি রে মা, হ্যাঁ, তুই এ কথা তো আমায় কোনোদিন জানাসনি। হ্যাঁ। চল 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 মা, কেমন আছে তোর শ্বশুর দেখে আসি। না না বাবা, এখন নয়, তুমি এখন যাও বাবা। তোমাকে আমি পরে চিঠি দিয়ে জানালে তারপর তুমি আসবে। এখন তুমি যাও। সে কি রে মা, এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সাথে দেখা না করেই চলে যাব? তাহলে তুইও জানতে পারলে সে বড় কিন্তু দুঃখ পাবে না। না না, ওকে কিছু মনে করবে না বাবা, আমি ওকে সব বুঝিয়ে বলবো। তুমি এখন যাও বাবা। কিন্তু কিন্তু শোন শোন মা শোন, তুই যতই বল, নতুন মেয়ে জামাইকে নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার তো একটু পরামর্শ করার আছে। সম্ভব হলে আমি কালই তোদের নিয়ে যাবো। না বাবা না। এ কি রে মা, তুই এভাবে চিৎকার করে না উঠলি মানে কেন? বলছিলাম বাবা, এখন তো আমাদের যাওয়া চলবে না। তুমি এখন যাও বাবা, পরে আমি চিঠি দিয়ে জানালে তারপর তুমি আসবে। এখন তুমি যাও, তুমি যাও বাবা। বাইরের লোকের সঙ্গে যাত্রার সময় গল্প করলে চলবে বুঝি? কাজগুলো কখন করবে শুনি? হ্যাঁ, আমি যাচ্ছি বৌঠান, আমি এক্ষুনি যাচ্ছি। কাজে ফাঁকি দিয়ে একটা বাইরের লোকের সঙ্গে গল্প করা হচ্ছে বুঝি? বাইরের লোক কাকে বলছো মা তুমি? আমি তোর বাবা। ও, তাই আমার চাকর বাকরের মতন পোশাক। কি বললে মামায়? আমায় তুমি চাকর বললে? চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার মশাই বলবো নাকি? তুমি চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। দাঁড়া মা দাঁড়া, আমার যেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। সত্য মিথ্যাচার উপলব্ধি করার বোধ শক্তিটুকু বোধই আমি হারিয়ে ফেলেছি।
তাই তো আমার বড় জানতে ইচ্ছে করে তুমি কে? আমি এবাড়ির বড় বউ, বকুল। বিনিময়ে চাকরানী। হ্যাঁ, স্বামী পরিত্যক্তা বলে আমার স্বামী ধ্রুব ওকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। না না, এ হতে পারে না। বাবা তুমি চলে যাও, বাবা তুমি এখান থেকে চলে যাও। এই যে ছোট লোকের মেয়ে, ওই সব ন্যাকা কান্না পরে কাঁদলে চলবে। 5 মিনিটের মধ্যে আমার যদি স্নানের জল গরম না হয় তাহলে ধ্রুবকে বলে আমি তোমাকে আজই লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো। না বউঠান না, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার এত বড় সর্বনাশ করো না বউঠান, আমি যাচ্ছি। বকুল, তুই এই সুখে আছিস হতভাগী। তুই আমার সামনে দাঁড়িয়ে এতগুলো মিথ্যে কথা একসাথে আমাকে বলতে পারলি? আমায় তুমি ক্ষমা করো বাবা, এছাড়া আমার কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই। তুমি চলে যাও বাবা, আর কখনো কোনো দিন এই বাড়িতে এসো না, তুমি চলে যাও। না, আসবো না। কিন্তু চলে যাবার আগে আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। আর যাওয়ার আগে তোমার কাছে জানতে চাইবো, সিঁদুরের অধিকার যদি তুমি নাই বা জেনে, তাহলে কেন দিয়েছিলে এই কলম? না না বাবা না, কলঙ্কিত সিঁদুর নয়, এ আমার বহু স্বপ্ন সাধনা ভরসার সিঁদুর। তুমি চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। ফিরে চল মা। না বাবা না, স্বামী ত্যাগিনী হয়ে বাপের বাড়ি বসে রাজভোগ খাওয়ার থেকে শ্বশুর বাড়ি চাকরানি সেজে থাকা আমার চেয়ে অনেক ভালো। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না। এরপরও যদি তুমি আমার সঙ্গে দেখা করতে আসো তাহলে জানবে তোমার বকুল মারা গেছে। তাই হবে। আর কখনই কোনোদিন আমি তোর কাছে এভাবে আসবো না। তোর কথা ভেবে আর চোখের জল ফেলবো না। চাপা জিজ্ঞাসা করলে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি বকুল চোখের জল দিয়ে নতুন সংসার দিয়েছে। তাই তো তার শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে এই বাপের বাড়ির নরকে সে আর কখনো ফিরবে না, কখনো ফিরবে না। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ভরত দুচোখ ভরে। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ভরত দুচোখ ভরে। যাকে নিয়ে স্বপ্ন আমার ভরত দুচোখ ভরে। ক্ষমা করে দিও বাবা, তোমার অভাগিনী বকুলকে তুমি ক্ষমা করে দিও। আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে তুমি নিজেকে তিল তিল নিঃস্ব করবে, আর আমি শুধু দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখবো? না বকুল না, আজই সবার সামনে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে। কাজ তুমি করো না, এ কাজ করো না। চুপ করো। তোমার দুটি পায়ে পড়ি বাবু, ওরা জানতে পারলে আমাকে তাড়িয়ে দেবে। তুমি আমাকে আমার এত বড় সর্বনাশ করো না বাবু, সর্বনাশ করো না। বকুল, একটা চাকরানির প্রতি তোমার এত দুর্বলতা সাজে না বাবু। চুপ করো বকুল, চুপ করো। ওই কথা বলে আমার ভাঙা বুকখানা আর ভেঙে দিও না। বাবু বাবু বলে ডেকে আমাদের কেন সেই সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করছো বকুল? কেউ না জানলেও
কেউ না জানলে এটা তো চির সত্য যে আমি তোমার স্বামী। সেই অধিকারীকে তুমি আমার কাছে একটি বার আসতে পারো না বকুল। তুমি সর্বনাশ করো না বাবু, এই কথা জানতে পারলে এরা যে আমাকে তাড়িয়ে দেবে বাবু। তাই বলে তুমি সারা জীবন চোখের জল ফেলবে? বকুল নাই বা পেল তার দেবতার চরণ, তবু তো বকুলে ফুটেছে। ভাগ্য যদি কোনোদিনই সহায় হয়, বকুল একদিন নিশ্চয়ই তার দেবতার চরণে স্থান পাবে বাবু। সান্ত্বনার প্রলেপ দিয়ে তুমি আমার হৃদয়ের ক্ষত প্রলেপ দিও না। আর আজ আমি বড় অসহায় বকুল। আমার অবসন্ন হৃদয়ের মাঝে দাও দাও করে জ্বলছে হতাশার আগুন। ক্ষত বিক্ষত হৃদয়ের মাঝে আমার মন প্রাণ আজ বড় ক্লান্ত। প্লিজ প্লিজ বকুল, একটি বার আমায় ধরা দাও, একটি বার। আমার সংযমের বদ্ধ দুয়ার একটু একটু করে উন্মুক্ত হচ্ছে। দ্বিধা সংকোচের মাঝে এক অনাবিল সুখের হাতছানি নিজেকে হারিয়ে ফেলার এক অন্ধকার ইচ্ছে আমাকে একটু একটু করে কোথায় নিয়ে যাচ্ছে। আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমি যে আর শেষ হয়ে গেছে বকুলের সঙ্গে তোমার সেদিনের সম্পর্ক। তাই নতুন করে বেঁচে ওঠা বকুলের সঙ্গে আজ তোমার একটাই সম্পর্ক, তুমি তার মনি আর সে তোমার বিনিময়ের চাকরানি। না বকুল না, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এ জীবনে পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল। এ জীবনে পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। আজ থেকে মনে করো তোমার বকুল মারা গেছে বাবু, বকুল মারা গেছে। হ্যাঁ বাবু, তোমার বকুল মারা গেছে। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি,
মজা। ধ্রুবদা আমার জামাইবাবু আজ প্রথম এই বাড়িতে আসবেন, সঙ্গে আনবেন এক রাশ হাসি আর আনন্দ। তাই তো আমার খুশির কোনো সীমা নেই। তাই আজ ধ্রুবদা এলে মানে আমার জামাইবাবু এলে আজ তাকে আমি বলবো, আচ্ছা জামাইবাবু আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগের নাকি বিয়ের পরের? কি বলেন আপনি? না মানে এই যে প্রেম সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি, হ্যাঁ? আছে। তার জীবনে কতগুলো প্রেম করেছেন আপনি? আমি সেইরকম কোনো মেয়ে পেলাম না যার সঙ্গে আমি প্রেম করবো, তাই তো মাঝে মাঝে দুঃখে গাই, কি এমন মানুষ পেলাম না রে, যে আমায় প্রেম দিল না, আমায় ভালোবাসলো না, আমায় ভালোবাসলো না। কি ভীষণ দুঃখ আপনার। এই একটা প্রেমের অভিনয় করে দেখাবো নিশ্চয়। আমি তোমাকে একটা এই দেবদাস নামের একটা অভিনয় করে আমি দেখাচ্ছি, তবে কিন্তু তোমার কাছে একটা আমার অনুরোধ আছে। কি? তোমার কিন্তু এই দেবদাসের প্রেমিকা পার্বতীর পক্ষে দিতে হবে। নিশ্চয় দেব। হ্যাঁ তাহলে শুরু করা যাক। দেবদাস আর পার্বতী দুজনে গভীর প্রেমে মগ্ন, একটা দিনও তারা চোখের দেখা না দেখে থাকতে পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ে পাকা হয়ে গেছে। সেই খবরটা দেবদাসকে দেওয়ার জন্য নদীর তীরে কাশঝোপের ধারে অপেক্ষা করছে। মনে করো এইটা হচ্ছে একটা নদীর ধার, সেখানে কাশঝোপ বা কাটাঝোপ। আর তুমি পার্বতী, তুমি সেখানে স্থিরভাবে পাইচারি করছো, আর দূর থেকে তোমার প্রেমিক দেবদাস তোমাকে ডাকতে আসছে, ডাকতে আসছে। কোথায় মোর প্রেম, তোমার বিহনে মোর খাঁচা ছাড়া প্রাণ, তোমার বিরহে মন করে আঞ্চান। পার্বতী প্রিয়তমা নয়নের মণি। থাম রক ডায়লগ তো ছিল না। এই যে বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান বলছি, না হলে কিন্তু আমি লোকটাকে অপমান করবো। হ্যাঁ এই কুমার হরিপদ একটা কথা বলে যাই, কি করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। লাঠি গাতিছে জানোয়ার একটা। ভেবেছে ওর প্রেমে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছি, আর কোনোদিন এই বাড়িতে এলে ওকে না আমি একেবারে। চাপা, কি বাবা তুমি চলে এসেছো? আরে বাবা তুমি একা চলে এলে কেন? দিদি জামাইবাবু কোথায়? নিশ্চয়ই তুমি গেটের বাইরে দাঁড় করে রেখেছো। ও বাবা তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। দাঁড়ো আমি এক্ষুনি দিদি আর জামাইবাবুকে ভেতর নিয়ে আসছি। আর কখনো এ বাড়িতে ওদের নাম ধরে জল খাবে না চাপা। কেন বাবা? মনে করবি তোর দিদি চাপা, মনে করিস চাপা তোর দিদি বকুল মারা গেছে। কি হয়েছে বাবা? তুমি এমন কথা বলছো কেন? তোর মুখটা তো গম্ভীর দেখাচ্ছে কেন বাবা? তুমি চুপ করতে কেন? বলো না বাবা কি হয়েছে বলো না। ভালোবাসার জালে আবদ্ধ হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। বকুল
হারিয়ে গেছে। বাবা না না না, এই কখনো হতে পারে না বাবা। ধ্রুবদার মতো মানুষ কখনো এতটা নিষ্ঠুর হতে পারে না বাবা। পারে রে বা পারে। ভদ্রতার মুখোশ পরা ওই ধ্রুবর দল তোদের মতো সহজ সরল মেয়ের ভালোবাসার নাটক করে ওদের ব্যভিচারের ক্ষুধা মেটায় বাবা। তারপর অবশেষে ওরা তোদের ভবিষ্যৎ দু পায়ে বাড়িয়ে ভীরুকা পুলিশের মতো ওরা পালিয়ে বেড়ায়। বাবা তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো আমি তোকে আর কারো বৃত্তে ভালোবাসার মোহে পড়তে দেব না। তাই তো আমি ঠিক করেছি সামনের মাসেই আমি তোর বিয়ে দিয়ে দেবো। না বাবা না, ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা ভুল বাবা। সত্যিকারের ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখায়, ভাঙার নয় বাবা। কি বললি? হ্যাঁ বাবা, ভাগ্যের বিড়ম্বনা হয়তো দিদির ভালোবাসা ব্যর্থ হয়েছে, কিন্তু তুমি দেখো আবার নক্ষত্র তার ভালোবাসা কোনোদিনও ব্যর্থ হবে না বাবা। নক্ষত্র? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি নক্ষত্র নামের একটি ছেলেকে ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করবো বাবা। ওই মিথ্যে ভালোবাসার মোহে আমি তোকে পড়তে দেব না চাপা, পড়তে দেব না। বাবা বাবা তোমাকে এই বিয়ে মানতেই হবে বাবা, মানতেই হবে, কারণ নক্ষত্রদা ছাড়া আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। কি বললি? আমার অবাধ্য হয়ে হবি তো ছোট্টবেলায় তোদের মা মারা গিয়েছিল, আমি কোলে পিঠে করে তোদের মানুষ করেছিলাম। তোদের মায়ের অভাব একদিনও আমি বুঝতে দিইনি, সে কথা কি আজ তোদের আর মনে আছে? আর তা যদি থাকতো তোরা তোদের স্বার্থের জন্য আমার বাবা বাবা তুমি আমাকে ভুল বুঝছো বাবা, আমাকে তুমি ভুল বুঝছো। তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা, আমার কথার অবাধ্য হয়ে তুই যদি ভালোবাসার বয়ে ওই ছেলেটাকে বিয়ে করিস তুই আমার মোরা মুখ দেখবি। বাবা বাবা তুমি আমাকে কি দিব্যি দিয়ে গেলে বাবা, তুমি আমাকে কি দিব্যি দিয়ে গেলে। মরুন আমার অনেক ভালো ছিল। আমি এখন কি করবো? কেমন করে সহজ সরল নক্ষত্রদার মুখে আমি বাজের আঘাত এনে বলবো নক্ষত্রদা আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় নক্ষত্রদা। না না আমি তো কিছুতেই পারবো না, তাই তো নক্ষত্রদাকে আমি। আমার কথার অবাধ্য হয়ে তুই যদি ভালোবাসার মোহে ওই ছেলেকে বিয়ে করিস তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি, আমার মোড়া মুখ দেখবি, আমার মোড়া মুখ দেখবি। ঈশ্বর তুমি আমাকে বলে দাও ঠাকুর এখন আমি কি করব? কি চাপা তোমার চোখে জল, তুমি কাঁদছো? বলো কি হয়েছে? এই হাসিখানা মুখখানার মাঝে এমন অবস্থা কি হয়েছে তুমি আমায় বলো। তার আগে তুমি আমার কথার উত্তর দাও, কেন তুমি এখানে এসেছো? আমি? হ্যাঁ তুমি কেন অযাচিতভাবে তুমি আমার কাছে বারবার ছুটে আসো? জানতে পারি কি? চাপা তুমি এই কথা বলছো? তুমি নিশ্চয়ই অসুস্থ। না আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে এই আমি বলছি, আর কোনোদিনও কখনো তুমি আমার কাছে আসবে না। এতদিন আমি তোমার সাথে যা করেছি তা ভুল, তা মিথ্যে। বলো না চাপা, অমন করে তুমি বলো না। আমার স্বপ্নের রঙে রাঙা ভালোবাসার পৃথিবীটা যে ভেঙে চুরমার হয়ে যাবে কল্পনার বাগানে, আর চিড়ে পড়বে হতাশার ঝড়। ভালোবাসা নামক এই পবিত্র শব্দটা যে আমার জীবন থেকে হারিয়ে যাবে চাপা। চলে যাও নক্ষত্রদা, তুমি আমার সামনে থেকে চলে যাও। কেন চাপা? কোন অপরাধে তুমি আমার বুকের মাঝে বজ্রের আঘাত পেলে? আমার অজান্তে যদি কোনো অপরাধ করে থাকি
জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি চাপা। আমার ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না চাপা। ভালোবাসা? আমাকে ভালোবাসার মতো কি আছে তোমার? ওহে ওই ভালোবাসার কাঙাল ভিখারি, অর্থ সম্পদ না থাকলে কখনো ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। তাই তোমার মতো একটা ভিখারি ভালোবাসা গ্রহণ করতে আজ আমার ঘৃণা করছে। কি বললে চাপা? চলে যাও আমার সামনে থেকে, চলে যাও বলছি। এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি চলে যাও। তুমি ঠিক বলেছ। আমার মতো কাঙাল ভিখারি কখনো ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। সাজবে কি করে? চাঁদের মতো উজ্জ্বলের যার দেহখানায় আলোকিত করে রেখেছে ক্ষুদ্র নক্ষত্রের আলোক রশ্মি তার হৃদয়ে কখনো স্থান পেতে পারে না চাপা। কখনো স্থান পেতে পারে না। আমার সামনে থেকে এক্ষুনি তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি চাপা। আমার এই অবাঞ্ছিত ভালোবাসার বিনিময়ে তোমার জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব। আমার এই ভিখারি ভালোবাসা কখনো তোমার জীবনে সুখের সন্তরালে দুঃখের প্রদীপ হয়ে জ্বালবে না। আমার এই ব্যর্থ প্রেমে স্মৃতির বজ্র হয়ে তোমার হৃদয়ে আঘাত করবে না চাপা। তোমার প্রেমের আকাশ থেকে এই অভাগা নক্ষত্র চিরদিনের জন্য হারিয়ে যাবে চাপা। চিরদিনের জন্য হারিয়ে যাবে। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল হায়। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভিখারিতে যাযাবর ভিখারিতে যাযাবর অজানাতে ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল চাপা। এ তুই কি করলি হতভাগী? এ তুই কি করলি? ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না নিবেদিতা। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধুমাত্র আমার বাবার প্রাণ বাঁচানোর জন্য আমি নির্মম, আমি রেস্টুরেন্টের মতো নক্ষত্রকার নিষ্পাপ মনটাকে আমি নিজের হাতে এই জোয়াতে আমি খুন করেছি নিবেদিতা। আমি খুন করে। মিথ্যা কথা। তুমি বিশ্বাস করো নিবেদিতা, বিশ্বাস করো। এ আমার মনের কথা নয়। আমি আজও আমি তাকে ভালোবাসি। আমি তাকে তুই মিথ্যা বলছিস। তুই মিথ্যা বলছিস চাপা। তুই এতদিন নক্ষত্রের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিস না। তুই নিষ্ঠুর, তুই পাষাণী। স্মৃতি আলে জলে আশা মরুচরে ব্যর্থ
ধিকি জয় আশার পরচারে ব্যর্থমতি কেঁদে কেঁদে ঘরে বেদনার বালুচরে বেদনার বালুচরে দুটি মন কাঁদে দুজনার তরে দুটি মন কাঁদে দুজনার তরে বিরহে অজানাতে ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভালোবাসা দুটি মহাপুরের প্রায়শ্চিত্ত করতে দাও নি মাতা, তুমি চলে যেও না। আজও আমি তাকে ভালোবাসি। নক্ষত্রটাকে আমি না না আমি 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 ঠিক করেছি। আমি আমি ঠিক করেছি। ভিখারি নক্ষত্রকে অপমান করে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি ঠিক করেছি। তুই ঠিক বলেছিস। আমি নিষ্ঠুর, আমি পাষাণী, আমি পাষাণ। দিলে আমি আজ নয় তোমার সামনে সেদিন কিন্তু আমার কেউ ছোবে না। কিছু না বাবু, তুমি আবার এসেছো। হ্যাঁ, আজ আমি এসেছি আপনার জন্য একটা বড়িয়া খবর। বড়িয়া খবর আমার জন্য? হ্যাঁ জি চাপা, আমি আমার অফিসের বসকে বলে তোমার চাকরির সব ব্যবস্থা আমি পাকা করিয়ে দিয়েছি। চাকরি? আর আগামীকাল হবে তোমার ইন্টারভিউ, আগামী পরশু হবে তো আপনার জয়েন। क्या बात छपा, চুপ করে আছো কেন? তোমার চাকরি করে না পছন্দ আছে? মন আমার সায় না দিলেও চাকরি আমি করবো। সত্যি সত্যি তুমি চাকরি করবে চাপা? হ্যাঁ। আর তোমার বাবা যদি আপত্তি করে? যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে আমি চাকরি করতে বাধা কিসের? না না, বাবার আপত্তি। তার জন্য আমি যখন আমার সর্বশোক বিসর্জন দিয়েছি, তখন বাবাও নিশ্চয়ই আমার জন্য সামান্য ত্যাগ স্বীকার করতে রাজি হবেন। কাল আমি ঠিক সময় তৈরি হয়ে থাকবো। কোথায় কখন যেতে হবে আপনিই না হয় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। জরুর তোমাকে নিয়ে যাবে, জরুর নিয়ে যাবে। আমার বসের কামনার পোস্টে ওই চাপা সুন্দরী হবে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট। আর ওই দগদগে জ্বলন্ত যৌবন আমার বসকে খোঁজ করতে পারলে ওতে আমার হাতে ধরিয়ে দেবে আমার বস রুবিয়া। রাস্কেল কঙ্করটা আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে, তাই মাঝে মাঝে চাই ওকে ওর বোনের মতো আমি চিরকালের মতো শেষ করে দেব। না না মিস্টার লেহেড়ে, এই কাজ করলে আপনি মহা ভুল করবেন। বাট হয় আপনার বাবার এই উইলের জন্য আপনার বাবা স্বেচ্ছায় সজ্ঞানে তিনি উইল করে গেছেন যে কঙ্কনের জীবন দশায় আপনি শুধু ভরণ পোষণই পাবেন। দৈবাৎ কোনো কারণে যদি কঙ্কন বাবুর মৃত্যু হয়,
তাহলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার চিরদিনের জন্য বাজেয়াপ্ত করবে। জনাব রাস্কায়, ভারতের এই কথা উচ্চারণ করলে তোমাকে গুলি করে শেষ করে দেব। আমার কি দোষ স্যার? উইলটা তো আর আমি করিনি, করেছেন আপনার বাবা। এই উইলে তিনি স্পষ্ট ভাষায় লিখে গেছেন যে আপনার চরিত্রহীনতা এবং অসংযত আচরণের জন্য আপনাকে বঞ্চিত করে আপনার বৈমাত্রীয় ভাই কঙ্কনকেই দেনি সমস্ত সম্পত্তি। এই অন্যায় অফিসার আমি কিছুতেই মানবো না। তার আগে এই রাস্কারটাকে শেষ করে দেব। কি করবেন না স্যার? না 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 না, কিচ্ছু করবো না অফিসার। বরং আপনার গুড অ্যাডভাইসের জন্য আমি আপনাকে প্রেজ হিসাবে এই টাকাটা দিলাম 10,000। আপনি রেখে দিন। সে কি স্যার, এই সামান্য কাজের জন্য? আরে না না, 10,000 টাকা? সামান্য কাজ কি বলছো অফিসার? তুমি যে আমার কতবার উপকার করেছো জানো না। তবে হ্যাঁ, যদি পারো তোমার বৌদির জন্য একটা মডার্ন ড্রেস যদি নিয়ে যাও। নিশ্চয়ই নিয়ে যাবো স্যার, কারণ বৌদির জন্যই আজ আমি প্রতিষ্ঠা পেয়েছি। গত 2 বছর ধরে মায়ের লাঞ্ছনা গঞ্জনা আর বাবার উপদেশ শুনে শুনে প্রাণ আমার উচ্চাগত। এবার আমি মাথা উঁচু করে চিৎকার করে বলবো, আর আমি বেকার নই, আর আমি উপার্জনহীন নই। আমার বাবা মা আমার জন্য যে কাজ করতে পারেনি, সেই অসাধ্য সাধন করেছে আমার বৌদি। শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। বোমা ছুড়ে দিলাম, অ্যাটম বোমা। এবার ওই অর্ঘের দেওয়া মডার্ন ড্রেস পরে বিউটি যখন সংসারে আগুন জ্বেলে দেবে, সেই দিনই আমি হাজির হব ওই অর্ঘ গাঙ্গুলির বাড়িতে। না না, আমি যাবো না। ওখানে ওখানে একটা দানব আছে, সে আমাকে চাবুক মারবে, আর চাবুক মারলে আমি খুব কষ্ট পাবো, আমি কষ্ট পাবো, আমি যাবো না। ছি ছি রমজান, তুই কি করেছিস? এইভাবে তুই কঙ্কনকে মেরেছিস? আর তুই কি জানিস না ও আমার ভাই, তাকে তুই এইভাবে মারতে পারলি? আজ এখন অন্য সুরে কথা বলছেন কেন বস? ওরে রমজান, আমি যে এতদিন অসুর ছিলাম, তাই আমার লক্ষণের মতো ভাইকে আমি চিনতে পারিনি। কঙ্কন, আমি তোর দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি ভাই। তুই আমার সব অপরাধ ক্ষমা করে দে ভাই, আমার সব অপরাধ ক্ষমা করে দে। হিংস্র হয় না, আর 2 চোখে কুমিরের অশ্রু, দানবের মুখে অমৃতর বাণী। না রে কঙ্কন, না তুই এমন করে বলিস না। তুই ছাড়া আমার তো এই দুনিয়ার কেউ নেই। যদিও আমার একটা বোন ছিল, তাকে আমি নিজের হাতে খতম করে দিয়েছি। এই জীবন আমার ঘৃণা এসে গেছে। তুই আমাকে খতম করে দে, তুই আমাকে মেরে ফেল। আমি আর এই জীবন রাখতে চাই না রে, রাখতে। দাদা, অনুশোচনার অশ্রুতে তোমার সব পাপ ধুয়ে গেছে দাদা। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। আমি সব কিছু আমার সব ভুলে গেছি দাদা। দেখছিস রমজান, যার হৃদয় এত মহৎ, আর সেই ভাইকে কি না। শোন, তুই এখন বাবুর্চিকে গিয়ে বল, আজ থেকে আমার আর খাবার যেন এক টেবিলে সাজানো হয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে বস। আর হ্যাঁ, এখনই বাজারে গিয়ে এর জন্য ভালো ভালো জামা প্যান্ট যা পারবি সব এক্ষুনি নিয়ে আসবি। আমি এক্ষুনি যাচ্ছি। আর একটা কথা, আজ থেকে না কঙ্কন আবার পাশের রুমটাতেই শোবে, বুঝতে পেরেছিস? আমি সব ব্যবস্থা করছি বস, সব ব্যবস্থা করছি। যাও, তুমি এখন যাও। দাদা, তোমার মনের এই পরিবর্তন আমাকে অবাক করেছে দাদা। কিন্তু তোমার আমার ভয় হয় দাদা। এত সুখ আমার কপালে সইবে তো? আরে ভাই, আজ থেকে না তোর সমস্ত দায়িত্ব আমার, তুই কোনো চিন্তা করবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। আমি না স্থির করেছি তোর নামে একটা বড় একটা ওষুধের কারখানা তৈরি করবো। ভালো তো, তুমি ওষুধের তৈরি করবে কারখানা, কিন্তু দাদা আমার নামে কেন? ওরা তো তোমার নামে করলেই পারবে।
না ইয়ে মানে এই মানে এত বড় কোম্পানি তো এত টাকা আমি কোথায় পাবো বল তাই ভাবছি তুই যদি এই উইলটাতে একটা সই করে দিস তাহলে আমার খুব সুবিধা হয়। এই জন্যই বুঝি এতক্ষণ তুমি ভালো মানুষ যে নকল কান্না কাঁদছিলে। আমি জানতে চাই এই দলিলে সই করবি কিনা। তুমি বহুবার দাদা আমাকে মৃত্যু ভয় দেখে এই উইলে সই করতে চেয়েছো, কিন্তু না, আমি আগেও বলেছি আজও বলছি আমি এই উইলে সই করব না, করব না, করব না। বেশ, তুই যখন বাঁচতে চাস না তখন আমি আর জোর করবো না। ভেবেছিলাম তোকে আরো কিছুদিন সুস্থ স্বাভাবিক বাঁচিয়ে রাখবো, কিন্তু না, ভগবান তা চাইলো না, তাই তোর আমি ব্যবস্থা করছি। রমজান, এখন ইঞ্জেকশনটা নিয়ে আয়। আমাকে তুমি দিও না দাদা, ওই ইঞ্জেকশন দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা আমার কিরকম হয়। আমি তোমাদের সব কথা শুনবো দাদা, আমি তোমাদের সব কথা শুনবো। আমি আর ওই অন্ধকার ঘরে থেকে পারবো না, আমাকে তুমি ইঞ্জেকশন দিও না দাদা। মারবি কেমন করে? অথচ বিষাক্ত ইঞ্জেকশন মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে সূর্য উপসরায় প্রবেশ করে তোর শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে। শোন রমজান, আজ থেকে দুবেলায় তুই ওই পয়জন ইনজেক্ট করবি। আর হ্যাঁ, আজ থেকে ওর ঘরে যেন এক ফোঁটা জল বা এক ফোঁটা খাবার না পৌঁছায়। তুমি এতটা অমানুষ হো না দাদা, এতটা তুমি অমানুষ হো না। আমি তোমাকে পায়ে পড়ি দাদা, আমাকে ওই বিষাক্ত ইঞ্জেকশন দিও না দাদা, আমাকে তোমরা অসংখ্য সর্প আমাকে চোখল মারছে, যাকে আমার কুমড়ে কাটছে। আমি আর সহ্য করতে ওই অবস্থায় রুমে পৌঁছে দিয়ে আয়, আর ভালো করে নজর রাখবে, আজ থেকে যেন বাড়ির বাইরে বেরোতে না পারে। ওকে বস। আমি আর ভাবতে পারছি না কেমন করে এই রাস্কাটার হাত থেকে সমস্ত উইলের নামটা আমার নামে লিখিয়ে নেব। তবে কি পাগলটার কাছে আমাকে হেরে যেতে হবে? না, no, never! I can't every time. No, তার আগে ওকে আমি শেষ করে দেবো। ও চুন্না, अपना दिल मोड़े दिल प्यारे चापा। well done my boy। বাহ, একদম তোমার চয়েস সত্যি ওয়ান্ডারফুল চুন্না। আচ্ছা, তোমার নাম কি চাপা? হ্যাঁ স্যার। তুমি এখানে চাকরি করতে এসেছো তাই না? না মানে আরে দেবো। আমার কামনা ড্রয়িং রুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস, আর তোমার যৌবনের মধু ঢেলে আমার মনের খিদে মেটানোই হবে তোমার আসল ডিউটি। তুমি আমাকে কোথায় আনলে শুনে বাবু? চাকরি দেবার নাম করে তুমি আমাকে তোমার দেহেতে না বহুত মাল মশলা আছে, আর ওই মাল মশলা দিয়ে আমার বসকে খোঁজ করতে পারলে আমার রুপিয়া বেরোজগার হবে, আর ওই তোকে যৌবনটা এনজয় করতে পারবে। না, আমি পাঠ্য মাস্টারের মেয়ে, এই চোখ বিক্রি করে পয়সা রোজগার করার প্রবৃত্তি আমার কোনোদিনও জন্মাবে না। আপনি তো নিজ আমার জানা ছিল না, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। কোথায় যাবে চাপা সুন্দরী? চাকরি করতেছি, ইন্টারভিউ না দিয়ে চলে যাবে। তুমি ইঁদুর ধরা খাঁচা দেখেছো সুন্দরী? যে খাঁচার মধ্যে ইঁদুর সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু হাজার চেষ্টা করলেও বেরোতে পারে না। এটা হলো আমার লালসার খাঁচা, আর তুমি হলে সেই খাঁচায় আটকে পড়া ছোট্ট ইঁদুর। যতই লাফালাফি ঝাপাঝাপি করো না কেন, বেরোবার তোমার নিস্তার নেই।
করে আপনার ইন্টারভিউটা নিয়ে আনলেন। অফকোর্স এই চাপা সুন্দরীর সুইট ফিগার দেখে আমি বুঝিয়ে দিয়েছি ও এক চান্সেই পাস করে যাবে। হ্যাঁ যাচ্ছে কথা, এই নাও তোমার পারিশ্রমিকের টাকা, যাও বাইরে গিয়ে দেখো যেন আমাদেরকে ডিস্টার্ব না করতে আসে। আপনার কথা আমার মনে থাকবে। আরে ডার্লিং, এত দৌড়দৌড়ি করলে তো হাঁপিয়ে উঠবে, ইন্টারভিউ দেবে কেমন করে। এত সহজে তোমার সর্বনা সুন্দরী, আজ নেব তোমার যৌবনের প্রথম ইন্টারভিউ। যত ওই চিৎকার চেঁচামেচি করো না কেন, ওই চিৎকার চেঁচামেচিটাই সার হবে, পরিবেশ দূষণই হবে, কিন্তু আমার কিছু হবে না। আজ নেব আমি তোমার যৌবনের প্রথম ইন্টারভিউ। এই বাড়ির চারিদিকে বসানো আছে পাওয়ারফুল ভিডিও ক্যামেরা, আর সেই ক্যামেরার সামনে তোমাকে উলঙ্গ করে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি মাপ নেব। তারপর তোর উন্মুক্ত যৌবনে চুমুক দিয়ে পান করবো তোর তাজা মিষ্টি মধু। দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। এই মধুরাতে এসো দুজনাতে, এই মধুরাতে এসো দুজনাতে, মিলেমিশে হয় একাকার। উদাসিয়ে মন করে আনচান, যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার, যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার জোয়ার। এই মধুরাতে এসো দুজনাতে, উদাসিয়ে মন করে আনচান, যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার, যৌবনে ওঠে গো প্রেমের প্রেমের জোয়ার। এই মধুরাতে তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয় আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয় আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়। এই ছোট লোকের মেয়ে, এই তুই দেখতে পাচ্ছিস না আমি আমার স্বামীর সঙ্গে এখন প্রেম করছি? হ্যাঁ, তুই এখানে এসে ন্যাকামো করে আবার গান গাইছিস কিসের জন্য শুনি? আবার ভুল হয়ে গেছে বৌঠান, তোমার সঙ্গে তোমার স্বামীর গান গাইতে দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেছে, তাই তো নিজের অজান্তে বেরিয়ে গেছে আমার স্বামীর ভালোবাসার গান। এই ভুল আমার আর কখনো হবে না গো বৌঠান, আর আমার কখনো হবে না। ওর স্বামীর নাকি তুলনা করছে, আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি দেখে ওর নাকি ওর স্বামীর কথা মনে পড়ে গেছে। যত সব ন্যাকামো। বৌমা আছো? বৌমা, আমার সন্ধ্যের ওষুধটা। বৌমা, এ তুমি কেমন পোশাক পরেছো? বাড়ির বউ হয়ে তুমি? বাড়ির বউ বলে কি, ওই সব সময় শাড়ি পরে, মাথায় এক হাত ঘুমটা দিয়ে, কপালে চাঁদের মতন একটা সিঁদুরের টোপ পরে, লজ্জাবতী লতার মতন ঘরের কোণে বসে থাকবো? হ্যাঁ বৌমা, হ্যাঁ। আর সে মানে বোঝার শিক্ষা বোধহয় তুমি এখনো অর্জন করতে পারোনি বৌমা। আপনার কাছ থেকে ওই ওল্ড কালচারের শিক্ষা আমি নিতে চাই না। এই যে দেবো, চলো, শোয়ের টাইম হয়ে আসছে। কি, তুমি এই সন্ধ্যাবেলায় সিনেমা দেখতে যাবে? কেন, ঘরের বউ বলে কি সিনেমা দেখতে যাও মানা নাকি? না, মানাও না, অন্যায়ও নয়,
আসলে তোমাদের মডার্ন সিনেমা সম্পর্কে আমার বাবা তো বিশেষ কিছু জানেন না, তবে তোমাদের সিলেবাস এই যুগের আধুনিকা বউদের, বিশেষ করে আমার মতো শহর থেকে আনা এই অত্যাধুনিকা কুলবধূদের একটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা আবার কি? হ্যাঁ, এই যুগের কুলবধূরা মানেই হলো যে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীকে সঙ্গ দিয়ে পার্মানেন্ট প্রেম জমায়, যারা বিবাহিত হওয়া সত্ত্বেও অসভ্যতার পাল্লায় পড়ে কুমারী সাজার বিকৃত বাসনায় নিজের জীবনের জৌলুস পালাতে চায়, যারা স্বামী সংসার সবকিছু ত্যাগ করে বয়ফ্রেন্ডের হাত ধরে নাইট শোতে দেখতে যায় কুৎসিত জঘন্য ইংলিশ ব্লু ফিল্ম। তোমার লেকচার শুনে হাততালি দেবার মতো সময় আমার কাছে নেই দেবো। তোমার ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে যেতে পারো, নাহলে আমি অর্ঘ্যকে নিয়েই চললাম। কোনো যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে এবার, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে। কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস দুবো? প্রতিবাদের ভাষা যে আজ বোবা হয়ে গেছে বাবা। তোমরা ফুলের মালা ভেবে যাকে আমার গলায় পরিয়ে দিয়েছো, আছে কাটার মালা হয়ে আমার সর্বাঙ্গ কত বিখ্যাত করে দিচ্ছে। না দেবো না, তাই তাকে না পারছি ফেলতে, না পারছি ধরে রাখতে। এর জন্য আমি তো দায়ী রে দেবো না। আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি না বাবা। না না না, আপনি এইভাবে আমাকে তুই অভিশাপ দে, আমাকে তুই প্রাণ ভরে অভিশাপ দে। ওই কথা বলবেন না, ওই কথা বলবেন না। আমি যে বড় স্বপ্ন দেখলাম না ধুবো, আমার ধুবোর বিয়ে দিয়ে বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা নিয়ে আসবো, আর সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার এই সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যাবেলায় মা আবার তুলসী তলায় জ্বালাবে মঙ্গল দ্বীপ, মধুর শঙ্করধ্বনিতে ভরে উঠবে আমার এই সারা বাড়ি। আর ঠাকুর ঘরে বসে মা আমার সুর তুলে পড়বে লক্ষ্মীর পাঁচালি। যে হাতে প্রদীপ জ্বালে সন্ধ্যাবেলা, যে হাতে প্রদীপ জ্বালে সন্ধ্যাবেলা, সে হাতে বাজাবো শাঁখ তুলসী তলায়, সে হাতে বাজাবো শাঁখ তুলসী তলায়, যে হাতে প্রদীপ জ্বালে সন্ধ্যাবেলায়, যে হাতে প্রদীপ জ্বালে সন্ধ্যাবেলায়, যে হাতে প্রদীপ জ্বালে সন্ধ্যাবেলায়। কে এমন মধুর সুরে লক্ষ্মীর পাঁচালি পড়ছে? মঙ্গল ঘট সাজাইব আমরা শাখা দিয়া, আলপনা এঁকে দেব তোমারও লাগিয়া। বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে না, তখন আমার না খুব বৌদিমণি বলে ডাকতে ইচ্ছা করে। রামদা,
কিছু মনে করো না, চাকর বাকর লোক তো হয়তো একটু ভুলে গিয়ে এটা কি বলতে কি বলে ফেলেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও কর্তা বাবু। তবে আমার মনে হয় বকুল দিদিমণি কিন্তু দেশে ঘরের মেয়ে নয়, আর ভালো ঘরের বউ। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে তাড়িয়ে দিয়ে ওই দুষ্টু স্বামীটা না। রামুদা, রামুদা তুমি চুপ করো, তুমি চুপ করো। কেন কেন চুপ করবে? আজ আমি বকুলকে জিজ্ঞাসা করব কোথায় ও শ্বশুর বাড়ি, আর কেনই বা ওর স্বামী। বাবা বকুল, প্রসাদ নিয়ে এসেছি বাবা, প্রসাদ রামুদা। ওকে প্রসাদ দিলে না বকুল? হ্যাঁ দিচ্ছি বাবা, প্রসাদ প্রসাদ নিন বাবা। আমাকে প্রসাদ দাও বকুল। বাবা লক্ষ্মীর মতো আমাদের সংসারটাকে অমঙ্গল করেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে এই সংসার তুমি মঙ্গল ডেকে আনো বকুল। আচ্ছা বকুল, আচ্ছা বকুল, তোমাকে আজ আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আশা করি তুমি তার যথাযথ উত্তর দেবে। জিজ্ঞাসা করুন বাবা। আমার মনে হয় তোমার শ্বশুর শাশুড়ি তারা মানুষ নয়, তারা দানব। নইলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে ফেলে কেউ তাড়িয়ে দিতে পারে? আর তোমার স্বামী মনে হয় একটা লম্পট চরিত্রহীন বাবা। নইলে এমন সতীসাপ স্ত্রীকে ফেলে কেউ পালাতে পারে? বাবা না মানে বলছিলাম বাবা, আমার তো অনেকদিন আগে বিয়ে হয়েছে, তাই আমার শ্বশুর বাড়ি কোথায়, আমার স্বামীকে আমার কিছুই মনে পড়ে না বাবা। সেই ছোটবেলায় আমার বিয়ে হয়েছে তো। হ্যাঁ, কর্তা বাবু তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তা বাবু কেন, আমিও বলছি, যদি যদি কোনোদিন বকুল দিদির স্বামীকে খুঁজে পাই, তার আমি গলায় গামছা দিয়ে তাকে টেনে নিয়ে আসবো। রামুদা, রামুদা চুপ করো তুমি তো ভাই। আমার সামনে আমার স্বামীকে অসম্মান করে কথা বলো না রামুদা। স্বামী যে আমার কাছে দেবতা। দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেয় না, আর সে স্বামী থাকার থেকে মরে যাওয়াই ভালো। তুমি এবার চাও বকুল, লক্ষ্মী পুজো করে তুমি সারাদিন কিছু খাওনি, যাও কিছু খেয়ে নাও। যাচ্ছি মা। বাবা আপনি ওই ঘরে আসুন, আমিও আপনার জন্য দুধ গরম করে আনছি। রামুদা তুমি যাও, তুমি ঘরে গিয়ে দুধটা গরম করতে বসো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দুধটা গরম করে নিচ্ছি। বাবা আমার জন্য তুমি আর কত করবে মা? তোমার অক্লান্ত সেবা দিয়ে তুমি আমাকে সারিয়ে তুলেছো, নিজে না খাইয়ে তুমি আমাকে খাইয়ে দিয়েছো। আচ্ছা বলতে পারো বকুল, কটা সংসারের কজন বৌমা তাদের শ্বশুর শাশুড়িদের প্রতি এইরকম কর্তব্য পালন করতে পারে? অথচ চাকরানি হয়ে তুমি কিনা। বাবা তাই তো আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে বকুল, তুমি যদি আমার বৌমা হতে, আমার বয়স বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত বকুল, আরো 10 বছর আয়ু বেড়ে যেত। মানুষটা যে বড় শুধু তোমার দিকে তাকিয়ে সে সব ভুলে আছে। আমার অনুরোধ বকুল, এই মানুষটাকে ছেড়ে তুমি যেন চলে যেও না, চলে যেও না। চেষ্টা করবো মা, আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করবো। দাঁড়াও বকুল, কিছু বলবে বাবু? চমৎকার চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি সাজিয়ে তুমি নিজের বিবেককে চাবুক মেরে তুমি তার হৃদয়কে জর্জরিত করছো, আর সবার সামনে ভালো সাজতে বলছো
স্বামী আমার কাছে দেবতা, দেবতাই যদি, কেন কেন তুমি সবার সামনে আমাকে আমাকে ভালো সাজিয়ে রেখেছো? দানব নয় বাবু, দানব নয়। আমার হৃদয় মন্দিরে আমি সারা জীবন তোমাকে দেবতা সাজিয়ে আমি পুজো করব। কি লাভ, কি লাভ? পুজো যদি নাই বা পেলাম, তাহলে হৃদয়ের আধার কক্ষে দেবতা সাজিয়ে কি লাভ? আমি যে নিরুপায় বাবু, আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কে, সেই সম্পর্কের অধিকারে স্ত্রী স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়? বেশ, তবে তাই হোক। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থেকো বকুল, যেদিন আমি আমার জীবন যন্ত্রণায় আমি করব। সেদিন সত্য হবে ওই রামুদার উক্তি, যে স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, সে স্বামী থাকার চেয়ে না থাকা ভালো। আমার জীবন থেকে আমি কোনোদিন তোমাকে হারাতে দেব না। আজ আমি স্বীকার করছি, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার জন্ম জন্মান্তরের প্রিয়তম স্বামী। লাইলি তো এসেছে ফিরিয়া, মজনু